লীলা মজুমদারের গোলকধাম। গল্পটাতে ইলেকশন, সমাদদার ইনভেস্টিগেশন, ছোট মামা, গুপি, পানু এবং আরও অনেকে আছেন। গল্পটা পড়তে পড়তে আমার নিজের যেটা অবাক লাগলো সেটা হলো এতদিন আগের লেখা একটা মজার গল্প, অথচ এখনকার অনেক ঘটনার সঙ্গে এবং হয়তো কোনো কোনো মানুষের সঙ্গেও কি আশ্চর্য মিল। আপনি শুনে দেখুন, আপনার কি মনে হয়। শুরু করছি গোলকধাম। সমস্ত ব্যাপারটা আর ইতিবৃত্ত সমাদদার ইনভেস্টিগেশনসের খাতায় লেখা আছে। আমার বন্ধু গুপির ছোট মামা যেখানে দ্বিতীয় টিকটিকির কাজ করতেন সেখানে। ব্যাপারটা খুব ঘোরালো। অকুস্থলের নাম বলবো না, সেটা সবাই চিনে ফেলবে। শুধু এইটুকু বলে রাখি যে ব্যঞ্জন বর্ণমালার প্রথম বর্গের প্রথম অক্ষর দিয়ে জায়গাটার নাম আরম্ভ। তা সেই জায়গার উত্তর দিকে একটা পুরনো রাস্তা, সেই রাস্তায় গায়ে গায়ে লাগা দুটি বাড়ি। সেকালে যেমন হতো, মাঝখানে দেয়ালটা এ বাড়িরও ও বাড়িরও, তবে ছ্যাঁদা করে দেখবার উপায় নেই, কারণ দুদিকের বাসিন্দারাই আরেক প্রস্থ করে ইঁট লাগিয়ে দেয়ালটাকে 3 পুরু করে নিয়েছিল। একটা বাড়ির নম্বর 11, একটার 13। একটার বাঁ পাশ দিয়ে একটা সরু গলি, মানে 11 নম্বরের, সেখানে সিঙ্গেল রিক্সা ছাড়া কিচ্ছু ঢোকে না। আর ওই গলিতে 11 নম্বরের সদর দরজা সর্বদা হাট করে খোলা থাকে। যদিও একটা গোঁপওয়ালা গুন্ডা লোক তার পাশে সারা দিন টুলে বসে থাকতো। আবার তেমনি ওদিকে 13 নম্বরের ডান পাশে আরও সরু একটা গলি, সেখানে পাড়ার ছেলেরা সাইকেল চাপা শিখতো, আর কিচ্ছু ঢোকে না। সেখানে 13 নম্বরের দরজাও সবসময় খোলা থাকতো, কেউ বসেও থাকতো না। তবে শোনা যেত একতলার ওই বই বাঁধাইওয়ালা ও নাকি ওই 13 নম্বরের লোকেদের বিশ্বাসী চর। 11 নম্বরের একতলায় একটা ভদ্রগোছের ওষুধের দোকান, বড় রাস্তার ওপরে তার সদর দরজা। দোতলায় ধ্রুপদদের পার্টির আপিস। ধ্রুপদ কারো বাপের দেওয়া নাম নয়, একটা রাজনৈতিক দলের নাম। তারা বেজায় প্রাচীনপন্থী। সভ্যদের বয়স একটু বেশি, অবস্থা বেশ ভালো, কিন্তু কোনো কিছুর ভালো হয় তারা চাইতেন না। আর ওই বাড়ির 3 তলায় গোলক বাবার আস্তানা। সাধু সন্তদের ব্যাপার, তিনি নিরীহ নীরব। আর তাছাড়া ওই গোলক বাবাজির কানে কি ব্যাম্য ছিল, হঠাৎ শব্দ টব্দ সইতে পারতেন না। তিনি কেবলমাত্র শীতকালে 3 মাসের জন্য শহরে আসতেন। শোনা যেত বাকি সময়টা হিমালয়ের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতেন। ওই 3 মাসও তিনি তার নিজের ঘরটাতে গোঁপ টোপ দাড়ি টাড়ি নিয়ে ধ্যানে বসে থাকতেন। সেখানে শিষ্যদেরও প্রবেশ নিষেধ, নাকি নানা রকম ক্ষমতা ছিল তার। তার উপরে বেজায় রাগী, যখন তখন কেউ তাকে বিরক্ত করতে সাহসই পেত না। মাসে একবার জনসাধারণের সামনে দেখা দিতেন। ঘটনা যখন ঘটে তখন তিনি যে চোখ উল্টে ধ্যানে বসেছিলেন সেটা পুলিশের কর্তা নিজে দেখেছিলেন। তা ওই 11 নম্বর বাড়ির 3 তলায় শিষ্যরা 4 বেলা গুরুদেবের খরচায় রাশি রাশি ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ডিম, দুধ, দই, ছানা, চা, রুটি, কচুরি এসব গিলত। বাজারের ব্যবসাদারদের মধ্যে থেকে সমাদদার ইনভেস্টিগেশনসের চররা এইসব খবর সংগ্রহ করেছিল। গুরুদেবের ওই ষণ্ডা চৌকিদার ছাড়া আরও একজন ষণ্ডা চাকর, আর সবচেয়ে ষণ্ডা এক বামুন ঠাকুর ছিল, নাকি যোগাভ্যাস করে করে ওই রকম শরীর হয়েছিল। শিষ্যদেরও 2 বেলা ছাদে মুগুর ভাঁজতে ডন বৈঠক করতে দেখা যেত। ওদের গুরুদেব নাকি 2 পায়ে 3 জন করে শিষ্য ঝুলিয়ে প্যারালাল বারে নিজে আধ ঘন্টা অনায়াসে ঝুলে থাকতেন। অবশ্যই এসব হয়তো অনেক বাড়িয়ে বলা,
তবে আমার বন্ধু গুপির ছোট মামা বলেন, যা রটে তার কতক তো বটে। একদিনে এত খবর সংগ্রহ হয়নি। ১ মাস এক নাগাড়ে লেগে থেকে তবে মিস্টার সমাদ্দার আর তার কোম্পানি এত কিছু জানতে পেরেছিলেন। বলা বাহুল্য, খবর সরবরাহের প্রধান ছিলেন ওনাদের ওই দ্বিতীয় টিকটিকি, অর্থাৎ ছোট মামা। একটা সুবিধে ছিল যে ওনাদের আপিসটা বর্ধমানে হওয়াতে অকুস্থলের কেউ ওনাদের কাউকে চিনত না। আর ওই দ্বিতীয় টিকটিকিকে তো নয়। তার কাজের নিয়মই এমন ছিল যে তার নিজের আপিসেরই খুব কম লোক তার আসল নাম জানতো। তাকে দেখে কে দুঁদে টিকটিকি বলে চিনবে? এ রোগা লিকপিকে চেহারা, বড় বড় কান। কেউ জোরে কথা বললেই গলা দিয়ে চি চি করে সুর বেরোয়, কিন্তু ভেতরে সিংহের মতো তেজ। নইলে গোলকধামের ওই জটিল রহস্য উদ্ঘাটন করা যার তার কর্ম ছিল না। ১১ নম্বরের এই যে বাড়িটার কথা হচ্ছিল, এটারই নাম ছিল গোলকধাম। বলা বাহুল্য, মালিক ছিলেন ওই ৩ তলার গোলক বাবাজির পরম ভক্ত। কেউ কেউ বলতো নাকি মালিক ভাড়াই নিতেন না। মালিক নিজে অবশ্যই কার্শিয়াংয়ে একটা ছোট কাঠের বাড়ি কিনে সেখানেই থাকতেন। সমতলের বাতাসে তার হাঁপানি বাড়ত। একতলার ওষুধের দোকানের মালিক, সেই নাকি ভাড়া আদায় করত, মেরামত ইত্যাদি করাতো, সব তার দায়িত্ব। তার নাম ছিল শ্যামরতন ঘোষ। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই ১১ নম্বরের বাড়িটার অবস্থা ছিল অনেক ভালো। দিব্যি মেরামত করা, তাজা রং লাগানো, অধিবাসীরাও একটু বেটার ক্লাসের। তবে সেজন্য ওর খ্যাতি ছিল না। সবাই ১১ নম্বরের নাম জানতো ওখানে ওই ধ্রুপদ আপিস বলে। ধ্রুপদদের তখন খুব হাঁক ডাক। বিশেষ করে সে বছর সকলেরই চোখ ছিল ধ্রুপদদের উপর, কারণ খুব জরুরি একটা আঞ্চলিক ইলেকশনে ওরাই ছিল পাবকদের একমাত্র বলিষ্ঠ প্রতিদ্বন্দ্বী। বলছিলাম কি, পাবকদের অফিস ছিল ঠিক ওই পাশের বাড়িতে, অর্থাৎ ১৩ নম্বরে। তাতে আশ্চর্য হবার কিছু নেই। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান যদি এক খেলার মাঠে থাকতে পারে, তো এরাই বা পাশাপাশি থাকবে না কেন? পাবক আর ধ্রুপদরা সব বিষয়ে পরস্পরের উল্টো ছিল। পাবকদের অনেকে পরশুপন্থী বলতো, মানে কাল বাদে পরশু অন্য লোকে যা চিন্তা করবে ওরা হয়তো গতকালই সেই সব ভেবে রাখতো। ইচ্ছে করেই ১৩ নম্বরের বাড়িটা নিয়েছিল ওরা। সাহেবরা ১৩ নম্বরকে অলক্ষণে বলে কিনা তাই। রোগা টিং টিঙে একপাল সভ্য আধময়লা জামা প্যান্ট পরে দিন রাত্রির খোঁট মোট করত। আসলে অবশ্যই সবাই সব বিষয়ে একমত ছিল। তর্ক করাটা শুধু তাদের একটা অভ্যেস। খাওয়ার মধ্যে শুধু মুড়ি আর তেলে ভাজা, অধিকাংশেরই ট্যাঁক গড়ের মাঠ। আপিস ঘরের ভাড়া ছিল মাসে ৩০ টাকা। তেমনি ঘরও বটে। পরশুপন্থীদের দলের নেতা বাড়ি ভাড়াটা দিয়ে দিতেন। মাঝে মাঝেই তাকে দেখা যেত আপিস ঘরে বসে কাগজপত্র দেখছেন, দলের সভ্যদের সঙ্গে পরামর্শ করছেন। চোখ দুটো জল জল করে জ্বলত। এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, গোঁপ, এক মাথা কালো ঝাঁকড়া চুল, কালো শার্ট, কালো প্যান্ট। বয়স ৩৩ও হতে পারতো, আবার ৬৩ও হতে পারতো। নাকি বেনামায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টারি করতেন। ওরে টাকা কড়ি কোত্থেকে আসবে? ওরা সবাই তাকে পাঁচুদা বলে ডাকত। দ্বিতীয় টিকটিকি একদিন আমাদের বাড়িতে বসে বসে গুপির আর আমার সামনেই বাবাকে বললেন, বিশ্বাস করুন দাদা, ওই খেমো চেহারা লোকগুলোর এমনি প্রতিপত্তি যে পাশের বাড়ির ওই বড়লোক ধ্রুপদরা থরহরি কম্পমান। সমস্ত এলাকাটা ওরা একেবারে হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিল। ইলেকশনে ওদের হারানো খুব সহজ কথা হবে না, এটা ধ্রুপদরাও খুব ভালোভাবেই জানতো। তবে হ্যাঁ, টাকায় কি না হয়।
ধ্রুপদরা ঠিকই করেছিল যে তেমন হলে কাঁড়ি কাঁড়ি খরচা করবে। বাবা অবাক হয়ে বললেন, তুই এত কথা জানলি কি করে রে চাঁদু? ছোট মামা কাষ্ঠ হেসে বললেন, আমি জানবো না তো কে জানবে বলুন? নেতারা গায়েব হয়ে যাওয়ার পর তো একরকম বলতে গেলে সমস্ত তদন্ত তাই এই দ্বিতীয় টিকটিকির হাতে এসে পড়লো। একমাত্র সেই দ্বিতীয় টিকটিকি অদৃশ্যভাবে বিচরণ করে সব গোপন কথা টেনে বার করতে পারে। বাবা হাঁ করে তাকিয়ে রইলেন। হ্যাঁ, নেতারা গায়েব হয়েছিল? বলিস কি, ওই দুজন নেতাই নাকি? হুম, নইলে আর বলছি কি দাদা, রাজনীতির ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। ভোট গণনা শেষ হবার সঙ্গে সঙ্গেই দুই ক্যান্ডিডেটই ডিসঅ্যাপিয়ার্ড। স্রেফ কপ্পুর। আর সে কি গণনা, পৃথিবীতে এর জুড়ি দেখা যায়নি, আমি হলপ করে বলতে পারি। টাউন হল, লোকে লোকারণ্য, পাহারা, পুলিশ। দুই দলের লোকেরাই নীরবে নিজেদের চুলদাড়ি ছিঁড়ছিল, খানিকটা খুব বেশি মনের আবেগের জন্য। তবে বেশিরভাগটাই আগের কদিন ধরে সমানে চেঁচানোর ফলে কারো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। বাবা বললেন, হুম, কাগজে পড়েছিলাম বটে যে আশ্চর্যের বিষয়, দুই দলের ক্যান্ডিডেটই নাকি একেবারে সমান ভোট পেয়েছিল। নতুন করে আবার ভোটের কথাও হয়েছিল, কিন্তু ক্যান্ডিডেটদের নাকি আর পাত্তাই পাওয়া যায়নি। আশ্চর্য ব্যাপার। ছোট মামা মুচকি হেসে বললেন, ভেতরের কথা জানতে পারলে আর আশ্চর্য হওয়ার মতো কিছুই পাবেন না দাদা। কিন্তু জানছে কে? আমার বস, আমি, আর দু তিনজন লোক, আর এই এতদিন পরে আপনি। সমস্ত ব্যাপারটা এই দেশের শান্তি রক্ষার জন্য একেবারে চেপে দেওয়া হয়েছিল যে, জানবে কে? আমি তাড়াতাড়ি বললাম, গুপি আর আমি, ছোট মামা, মনে থাকে যেন, এতে আমাদেরও পার্ট ছিল। শুনে বাবা তো অবাক। তোদেরও পার্ট ছিল? কই, আমি তো এসব বিষয় কিছু জানি না। ছোট মামা খুব লজ্জা পেয়ে বললেন, "এ খুব ছোট পার্ট দাদা, পার্ট টাইম পার্টও বলতে পারেন। তাই আর আপনাকে বিরক্ত করিনি। দেখুন, ওদের পড়াশোনারও তো ক্ষতি করিনি। সবটা সমাধান হয়ে গিয়েছিল। ওদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার আর নতুন ক্লাস শুরু হওয়ার মাঝখানের ওই দিন 10 মধ্যেই। দেখুন, ওরা তো ভালোভাবেই ওপরের ক্লাসে উঠে গেছে। আমি কোনো ক্ষতি করেছি কেউ বলতে পারবে না। বরং দেখুন, ওদের অভিজ্ঞতা বাড়িয়েছি।" গুপি বলল, আমাদের সাহায্য না পেলে 10-12 দিনে ওই রহস্য উদ্ঘাটন করা ছোট মামার সাধ্য ছিল না। ছোট মামা এসব কথায় কান না দিয়ে বলল, বুঝলেন দাদা, আগে গিয়ে চাক্ষুষভাবে অকুস্থল পরীক্ষা করে এলাম, তাও ছদ্মবেশে, বলাই বাহুল্য। আমার এই দাড়ি গোঁফটা যে আমার কি কাজে আসে, কি বলবো। গুপি বলল, ছোট মামা সাবধান, শেষে ওইটা দুর্বৃত্তদের সবার চেনা হয়ে যাবে। আরে না না, নেভার। আমি ওর মাঝখান থেকে কিছু লোম কেটে নিয়ে না দুটো রঙের বুরুষ বানিয়েছি। তাই ওই গোঁপটা এখন হয়ে গেছে নাদির গোছের। আগে যারা দেখেছে কেউ আর চিনবে না। বাবা বললেন, আচ্ছা, বাই ইলেকশনে দুজন জমকালো নেতা অদৃশ্য হয়ে গেল, আর তার তদন্ত করলো সমাদদার কোম্পানি। কেন? পুলিশদের কি হয়েছিল? ছোট মামা বোধহয় একটু রেগে গেলেন। বললেন, দেখুন, যেসব কেসে পুলিশরা কিছু করতে পারে না, সেসবের তদন্তের ভার তারাই প্রাইভেট কোম্পানিকে দেয়। যাই হোক, শুনুন, দেখলাম 13 নম্বরের একতলায় একটা বই বাঁধাইয়ের দোকান আর একটা চায়ের দোকান, দোতলায় পাবকদের পার্টি আপিস, আর 3 তলায় মোটে দুটো ঘর, তাও প্রায়ই বন্ধ থাকে। কারণ ওই বাড়ির মালিক, তিনি নাকি চিনে বাজারের কোন একটা এনামেলের বাসনের দোকানে ট্রাভেলিং সেলসম্যান। মাঝে মধ্যে এসে তালা খুলে ঘরে ঢোকে, 2-4 সপ্তাহ থাকে, নিচের ওই চায়ের দোকানের মালিকের কাছে খায় দায়। অবস্থা খুব ভালো নয়, রোগা, ক্লিন শেভ করা, চোখে চশমা, একটু ভীতু গোছের মানুষ। লুকিয়ে পানু তো তার ফটো পর্যন্ত তুলেছিল। পরে ওটাই হয়েছিল ক্লু নাম্বার 1।
হুম, গোড়া থেকে বলো, গোড়া থেকে বলো। এই বলে বাবা পা তুলে বসে রামকানাইকে আরো চা আনতে ইশারা করলেন। ছোট মামা বলতে লাগলেন, দেখুন, ভোট গণনার রাত থেকেই 2 ক্যান্ডিডেট নিখোঁজ। এই সাংঘাতিক সংবাদ ওদের পার্টির লোকেরাই পুলিশকে দিয়েছিল। 2 দলেরই ধারণা অন্য পার্টি তাদের নেতাকে গুম করে রেখেছে। তাই নিয়ে থানায় সে কি জেরা করা, কিন্তু জানেন কোনো ফল হলো না। মনে হলো সত্যি সত্যিই কেউ কিছু জানে না। নেতাদের ভাবনায় চিন্তায় 2 দলের লোকেদের মধ্যে এমন ভাব হয়ে গেল যে স্পষ্টই বোঝা গেল আবার যদি ভোট হয় এরা আর কখনো পরস্পরের সঙ্গে লড়তে পারবে না। হুম, কিন্তু ওই লোক দুটো গেল কোথায়? তাই তো, সমস্ত বাড়ি সার্চ হলো, প্রত্যেকটা লোককে ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। খালি গুরুদেব কোনো কথা বললেন না। যেমন চোখ তুলে বসেছিলেন তেমনি বসে রইলেন। স্থানীয় থানার কর্তা তো তাঁর ভক্ত। তিনি বললেন যে, দেখুন, ওনাকে ঘাঁটানো যা, ভগবানকে ঘাঁটানো তা। শেষ পর্যন্ত ওই শিষ্যদের 10 জনকে আর চাকরদের 3 জনকে জেরা করেও কিছুই পাওয়া গেল না। তারা কেউ তো ইলেকশনের নামও শোনেনি। একতলায় ওষুধের দোকানের মালিক বেশ কয়েকদিন আগে থাকতেই অনুপস্থিত ছিলেন, নাকি শরীর খারাপ। তিনি কার্শিয়াংয়ে ওই ভগ্নিপতির কাঠের বাড়িতে শরীর সারাতে গেছিলেন। সব চুকে বুকে গেলে ফিরে এসে বলেছিলেন, দেখেছো কি কাণ্ড। তা এই তো গেল 11 নম্বর, মানে ওই ধ্রুপদদের আপিসের বাড়ির কথা। এদিকে 13 নম্বরের অবস্থাও একই। 3 তলায় বাড়িওয়ালার 2টো ঘরেই তালা দেওয়া। তিনি 2 মাস অ্যাবসেন্ট, শিগগিরই নাকি ফেরবার কথা। একতলায় চায়ের দোকানের মালিক 51 জন সাক্ষী এসে উপস্থিত করেছিল, যারা এক বাক্যে বলেছিল ওই ঘটনার 24 ঘন্টা আগে থেকে কেউ না কেউ সমস্তক্ষণ মালিককে আর তার 2 জন ছোকরা অ্যাসিস্ট্যান্টকে দোকানে শুয়ে বসে বা কাজ করতে দেখেছে। এমনকি বই বাঁধাইওয়ালা, তার দিন 15 থেকে হাম। পাড়ার ডাক্তার চিকিৎসা করছিলেন। ঘটনার দিন পর্যন্ত সে পথ্যি পায়নি। বিছানা ছেড়ে উঠবারও তার ক্ষমতা নেই। 2 জন দুর্ধর্ষ নেতাকে গায়েব করা তো দূরের কথা। তাছাড়া পাঁচুদা নাকি তার দেবতা, তার বাবা মা ভাই বোন এসব বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার যদি কোনো অনিষ্ট হয়ে থাকে তো সে ধ্রুপদ বাবুদের দেখে নেবে, নইলে তার নাম বংশু মাইতেই নয়। এই সব অনেক কিছু বলে কপালে 2 চোখ তুলে গা টান করে ফিট গেল। তদন্তকারীরা চায়ের দোকানের ছোকরাকে ডেকে দিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। তা এই রকম ডেডলক অবস্থায় সমাদদার ইনভেস্টিগেশনসকে না ডেকে পুলিশ করেটা কি? শহরেও যে আরো সুদক্ষ ডিটেকটিভ কোম্পানি নেই তা নয়, কিন্তু তারা যে নিরপেক্ষ হয়ে কাজ করবে তারই বা ঠিক কি? হয়তো এ দলে নয়তো ও দলে পক্ষপাতিত্ব থাকা তো কিছুই বিচিত্র নয়। বলেইছি তো, সমাদদারের গোপন তদন্ত মানে ছোট মামা, এই আমি, আর ছোট মামা মানে গুপি আর পানু। শেষ রাতের গাড়িতে ছোট মামা এসে আগে গুপিকে তুলে তারপর পানুদের বাড়িতে এসে পানুর ঘরে ঢুকলেন। সমস্ত ব্যাপার শুনে গুপি বলল, ফটো আছে? "হুম, ফটো? কার ফটো?" অকুস্থলে যাদের দেখা গেছিল ঘটনার আগে আর ঠিক পরে, তাদের মধ্যে যতজনের পাওয়া যায় তাদের ফটো। ছোট মামা একটু বিরক্ত হয়ে বললেন, তুই দেখছি টিকটিকির বাড়া, অত ছবি আমি কোথায় পাবো? তুলবে। আমি আমার তোলা ছবি ভালো হয় না, তাছাড়া ক্যামেরাটাও পাচ্ছি না। তখন পানু বলল, ছোট মামা, পুলিশের কাছে তো কিছু থাকতে পারে। ছোট মামা ভ্রুকুটি করে পানুর দিকে তাকালেন। শেষ অবধি ছবি কতগুলি ইলেকশন পোস্টারের নেগেটিভ থেকে, কতক বাড়ি থেকে জোগাড় হলো, কতক পানু তার বাবার খুদে ফিক্সড ডিপোজিট ফোকাস পুরনো কোডাক দিয়ে তুলল, লুকিয়ে লুকিয়ে বই বাঁধাইওয়ালার দোকানে চাকরি প্রার্থী সেজে গিয়ে। ওই ছবিগুলোকে ছোট মামা আগে যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, শেষটায় ওর মধ্যেই
চূড়ান্ত ক্লু পাওয়া গেছিল। যাকে, সেসব তো পরের কথা। বারবার নানান সাজে গিয়ে ওই রাস্তা, 11 নম্বর আর 13 নম্বর বাড়ি, বাড়ি দুটোর দুপাশের দুটো গলি, বাড়িতে যারা থাকতো, যারা পাবক আপিসে আসতো যেত, দোকানের খদ্দের, বই বাঁধাইয়ের মক্কেল, ওষুধের দোকানের সাইনবোর্ড, ওখানকার যত দোকানপাট, চুলকাটা সেলুন, অন্যান্য বাড়ির অধিবাসী, সব একেবারে নখো দর্পণে এসে গেল। লুকিয়ে কি করে ছবি তুলতে হয় তা এমনি রপ্ত হয়ে গেল যে পরে যুদ্ধের সময়কার স্পাইদের ছবি তোলার গল্প পড়ে ওদের হাসি পেত। অদ্ভুত সব ছবি, এক একজনের ছিরি দেখে কত হাসবো। ধ্রুপদরা ওদের পার্টি অফিস তুলে দিল, তার বদলে ওখানে ধ্রুপদ সঙ্গীত শিক্ষালয় খুলে ফেলল। প্রতিষ্ঠা দিবসে ওদের নেতার মস্ত ছবি দেখলাম। গুপি কোন ফাঁকে টুক করে সেই ছবি তুলে ফেলল। পাবকদেরও যে নেমন্তন্ন করা হয়েছিল সেটা কিছু আশ্চর্যের বিষয় নয়, কারণ দুই দলের লোকেরাই ততদিনের রাজনীতি ছেড়ে দিয়েছিল। ধ্রুপদদের বন্ধুদের পৃষ্ঠপোষকতায় ওদের ঘরে পাবক মেমোরিয়াল পুস্তকাগার খোলা হলো, তা ওই একই দিনে। পাঁচুদার খুব ভালো একটা ছবির আরও ভালো ছবি তুলে ফেলল গুপি। ছোট মামা প্রকাশ্যে এসব অনুষ্ঠানে যেতেন না, তার হয়ে ভিড়ে মিশে গুপি আর পানু সর্বদা যেত। দুটো বাড়ি, প্রত্যেকটা ইট, ভাঙা খড়খড়ি, নড়বড়ে রেলিং, দেয়ালের ছবি, ছিটকিনির ডিজাইন, কড়িবর্গার সংখ্যা, সব ওদের মুখস্থ হয়ে গিয়েছিল। এমনকি গোলকধামের গোলক বাবাজিকে একদিন সাষ্টাঙ্গে প্রণাম করে এসেছিল। তিনি ওদের মাথায় হাত দিয়ে বলেছিলেন, সব ইচ্ছা পূর্ণ হোক। হয়েছিল প্রায় সবই। একটা তো তখনই হয়েছিল কারণ ওই সুযোগে গুপি তার একটা ফ্রন্ট ভিউ আর একটা প্রোফাইল তুলেছিল। দেখা গেল শিষ্যরা অনেকেই ফুঁপিয়ে কাঁদছে। গুরুদেব নাকি সব কটাকে ধরে তার হিমালয় ভ্রমণের সাক্ষী করে নিয়ে যাচ্ছেন। শিষ্যদের প্রত্যেকের ছবি এখনো আছে, কিন্তু রাঁধুনি, চাকর আর চৌকিদার কিছুতেই গেল না। স্রেফ পালিয়ে গিয়ে ধ্রুপদদের 3জনের বাড়িতে ভালো মাইনের চাকরি নিয়ে নিল। কে ওই রাঁধুনিকে রাখবে তাই নিয়ে নাকি ওই 3জনের মধ্যে চিরকালের মতো কথা বন্ধ হয়ে গেছিল। পরে 3তলাটা কোন সরকারি অফিসের কার যেন একটা ফ্যামিলি কোয়ার্টার হয়ে গেছিল। এই সবই মাত্র 1 মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল। ছোট মামা বলেছিলেন এমন পরিপাটি তদন্ত নাকি কম দেখা যায়। আর ওদিকে 13 নম্বরের মালিকও এই সময়ের মধ্যে সফর শেষ করে 7 দিনের জন্য দেখা দিলেন। গুপি আর পানু গলিতে দাঁড়িয়ে তার চমৎকার ছবি নিল, আলাপও হলো। তিনি বললেন, বয়স হয়েছে, আর কাজকর্ম ভালো লাগে না, এনামেলের বাসনও কেউ কিনতে চায় না, কাজেই সংসার ত্যাগ করে আলমোড়ার কাছে কোন দুর্গম পাহাড়ের ওপরে তার গুরুদেবের আশ্রমে তিনি চলে যাচ্ছেন। আর ওই দুটো অমনি চায়ের দোকানের মালিক তার পরিবারের জন্য ভাড়া নিয়ে নিল। এই সময় 11 নম্বরের ওষুধের দোকানের মালিক ফিরে এলেন। 10% কমিশনে তিনি 2 বাড়ির যাবতীয় ভাড়া আদায় আর মেরামতির ভার নিলেন। মানে সমস্ত ব্যাপারটা এমন সুন্দরভাবে চুকে বুকে গেল, যেমন খুশি পুলিশ তেমনি খুশি সমাদদার। ধ্রুপদ আর পাবক সভ্যদের কাছ থেকে চাঁদা করে আদায় করা ফিটা পকেটে পুরতে পুরতে মিস্টার সমাদদার ছোট মামার পিঠ চাপড়ে তক্ষুনি 2 মাস পরে 15 দিনের ছুটি মঞ্জুর করে দিলেন। সেই ছুটিতেই বাবার কাছে ছোট মামাই লোমহর্ষক তদন্তের ব্যাপারে গল্প করছিলেন। ছোট মামা একটু থামলে বাবা চিন্তিতভাবে বললেন, কিন্তু চাঁদু, আসল কথাই তো জানা গেল না, সেই অদৃশ্য 2জন নেতার কি হলো? ছোট মামা যেন আকাশ থেকে পড়লেন। হো হো, বলিনি বুঝি? তারা তো নিজেদের হাতে পুলিশের কাছে বিনা ঠিকানার চিঠি দিয়েছিল যে তারা গোলক বাবাজির আশীর্বাদে রাজনীতি ছেড়ে বাকি জীবন নির্জন বাস করবে,
তদন্ত করে যার যেন তাদের জ্বালানো না হয়। ধ্রুপদ আর পাবকের সভ্যরা বলেছিল যে যে তাদের হাতের লেখা সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সই হুবহু চিঠিপত্রের সইয়ের সঙ্গে মিলে যাচ্ছে। ব্যাস, ফাইল ক্লোজড। ও রামকানাই, আজ দুপুরে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে গো? বাবাকে তবু খুশি মনে হলো না দেখে আমি একতারা ফটো বের করে বললাম, দেখো, মজা হচ্ছে যে এই ছবিগুলোকে পাশাপাশি রাখলে একটা অদ্ভুত বিশেষত্ব প্রত্যেকটায় ধরা পড়ছে। এই দেখো, পাঁচুদা, ধ্রুপদ নেতা, গুরুদেব আর ১৩ নম্বরের মালিক। দেখো, প্রত্যেকের ডান কানের লতি ছেঁড়া, বাঁ কানের লতি জোড়া, ডান দিকের নাকের ফুটোর ওপরে আঁচিল, আর বাঁ চোখের ঠিক নিচে একই মাপের একই ডিজাইনের জড়ুল। বাবা আঁতকে উঠলেন। হ্যাঁ, বলো কি? তবে কি এরা সবাই একই লোক নাকি ছদ্মবেশে এক একটা পার্ট প্লে করছিল? কেউ তাদের কখনো একসঙ্গে দেখেনি? ছোট মামা অন্যমনস্কভাবে বললেন, দেখার কোনো কারণই ঘটেনি। যে যার নিজের কাজ নিয়ে থাকতেন। চেহারা, পোশাক আশাক সব আলাদা রকমের। অবশ্য কিছু নকল চুল, দাড়ি, নীল চশমা, গালের মধ্যে আলুর টুকরো বা সুপুরি, গায়ের চারদিকে পাতলা রবারের বালিশ, কিছু রঙের শিশি, এসব থাকলে চেহারার কোনো কিছুই ঠিক থাকে না। কালোই বা কি, ফর্সাই বা কি, রোগাই বা কি, মোটাই বা কি। আর তাছাড়া, এই বলে উঠে পড়ে ছোট মামা চটিতে পা গলালেন। যাই, চুলটা কেটে আসি। বসো বলে এমনি ধমক দিলেন বাবা যে চি চি করে ছোট মামা বললেন, "এ, না না, আবার কেন?" তাছাড়া বলে কি বলছিলে তুমি? ছোট মামা বললেন, "এম, ইয়ে, মানে জানেনই তো যে 15 দিনের যে ছুটিটা পেলাম তার প্রথম 10 দিন রানীক্ষেত ছাড়িয়ে একটু এগিয়ে পর্বত আরোহণ করে কাটিয়েছিলাম। সেখানে একটা বেশ স্বাস্থ্যকর ছোট্ট শহরে একটা সুন্দর কাঠের বাড়ি দেখলাম, নাম গোলক। বেজায় কৌতূহল হলো, ঢুকে পড়লাম। মালিক আদর করে বসালেন। দেখলাম ডান কানের লতি ছেঁড়া, বাঁ কানের লতি জোড়া, নাকে সেই আঁচিল, চোখের নিচে সেই জড়ুল। আমি বললাম যে দেখুন, খুলে বলুন তো, কোনো স্টেপস নেব না। তা সে মালিক বেজায় রেগায় বলল, কি স্টেপস নিতে পারো তুমি? কোনো বেআইনি কাজ করিনি। জীবনটা একঘেয়ে হয়ে যাচ্ছিল বলে দুটো রাজনৈতিক দল আর তার দুই প্রতিদ্বন্দ্বী নেতা সেজে দুপক্ষেই জয়ী হয়েছি, সেটা কিছু বেআইনি নয়। আর পাবকরা ধ্রুপদের নেতাকে বলেছিল, যদি গণনার রাতে কেটে পড়ো তো এই দেব। আবার ধ্রুপদরা পাবকদের নেতাকে বলেছিল, যদি গণনার রাতে কেটে পড়ো তো হেনা তেনা দেব। দেখো, কারো মনে তো আমি কষ্ট দিতে পারিনি, কাজেই দুজনের কথাতেই রাজি হয়ে গেলাম। নিজের বাড়িতে নিজের গুরুদেব সেজে ধ্যানে বসে গেলাম। দেখো, তুমি এর কোনোটাকেই বেআইনি বলতে পারো না। তারপর ওদিকে সবাই মিলে এমনি খ্যাঁচ ম্যাচ লাগিয়ে দিল যে নিজের আস্তানায় নিরিবিলিতে নিজের খরচায় চলে এসেছি। সেটাও কি বেআইনি নাকি? 11 নম্বর আর 13 নম্বর দুটো বাড়ি, একটা আমার বাবা, একটা আমার জ্যাঠা আমাকে দিয়ে গিয়েছিলেন। সেটা কি বেআইনি? শিষ্যগুলোকে হিমালয় ভ্রমণে পাঠিয়েছি। পরের পয়সায় কজন এই সুযোগ পায়, নাকি সেটাকেও তোমরা বেআইনি বলবে? এখন সব কথা ফাঁস করে দিলেই আবার কানের কাছে চ্যাঁ ভ্যাঁ লাগাবে। আমাকে আবার আরো অন্য দুর্গম আস্তানায় চলে যেতে হবে। আর হ্যাঁ, ওই রাঁধুনিকে আমিই রেখেছি। কি গো, খেয়ে যাবে নাকি? জানেন, আমি না প্রচণ্ড খেয়ে এলাম সেখান থেকে। বাবা বললেন, তুমি কাকেও কিছু বলেছো নাকি? ছোট মামা জিভ কেটে বললেন, না না, ছি ছি ছি, পায়েস খাবার পরে কথা দিয়েছে যে কাকেও কিচ্ছু বলবো না। গুপি বলল, তাছাড়া বলবেটা কি? সে তো কোনো অন্যায় কাজ করেনি। পানু বলল, হুম, বরং ভালো করেছে। আমাদের কেমন তদন্ত শিক্ষা হয়েছে। এই ছোট মামা কি ঠিকানাটা বললে? ছোট মামা ভ্রুকুটি করে বললেন, ভুলে গেছি। গল্পটা এখানেই শেষ। আপনারও কি কারোর সঙ্গে মিল রেখেছে বা কোনো ঘটনার সঙ্গে? শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করার কথা, নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য জানাবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা।